ক্লাসে তো আমি প্রমাণ এলএমটিডি এনটিইউ এই বিষয়ে হচ্ছে আলোচনা করেছিলাম গত ক্লাসে আমরা। আলহামদুলিল্লাহ, এখন আজকে আমরা দেখবো যে, এবং আমি লাস্টে হচ্ছে গিয়ে 13.4 ম্যাথটা দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে কি আপনাদের? যে লেন্থটা বের করা এলএমটিডি পদ্ধতিতে একটা ম্যাথের লেন্থ বের করা। আচ্ছা, তো আজকে আমরা দেখবো এই সিমিলার ম্যাথটাই। আমরা বেশি আজকে তো ম্যাথ 12 তলায় পাওয়ার বেশি ম্যাথ হলো করার তো জায়গা বিয়ে সুযোগ দেখলাম পাচ্ছি না। সাইড নয়েজ গুলো যেন না আসে, হুম, সাইড নয়েজ গুলো সবাই একটু খেয়াল রাখবেন। সাইড সবারই। নয়েজ গুলো আর যেটা বলছিলাম যে এই 13.4 ম্যাথটাই আমরা হচ্ছে কি দুইটা ডিফারেন্ট মেথডে করব। আমরা গত ক্লাসে হচ্ছে এলএমটিডি এবং এনটিইউর বিষয়গুলো দেখেছিলাম। তো আজকে এলএমটিডি এনটিইউর আসলে একটা ম্যাথ, সিমিলার ম্যাথ হচ্ছে দুইটা পদ্ধতিতে আমরা করে দেখবো যে সেম রেজাল্ট আসে কিনা। আমার কথা ক্লিয়ার? তো লাস্ট ক্লাসে আমি 13.4 দিয়ে ম্যাথটা দিয়ে ক্লাসটা শেষ করেছিলাম মনে হয়, এবং হচ্ছে এর আগে আমি এনটিইউর প্রমাণটা দেখিয়েছিলাম। এনটিইউর হচ্ছে প্যারালাল মেথডের এনটিইউর এই প্রমাণটা দিয়ে দেখিয়েছিলাম। এই যে এনটিইউ পদ্ধতিতে প্রমাণটা পর্যন্ত আসছিলাম, এসে হচ্ছে আমরা আবার হচ্ছে এলএমটিডি ওই ম্যাথটাতে গেলাম যতদূর আমার মনে পড়ে। এই যে এনটিইউর এই সূত্রগুলো বলছিলাম যে 13.38, আর এই যে এনটিইউর এইটা, আর হচ্ছে গিয়ে ক্যাপাসিটি রেশিও, এগুলো মনে রাখতে হবে। দেন এখানে আর এনটিইউর আরো কিছু বিষয় আছে, সেটা আমি আজকে বলবো। আর তো এলএমটি ম্যাথটাই হচ্ছে কি আমি আবার একটু রিভিউ করে নিয়ে আসছি, শর্ট রিভিউ করে, যাতে করে হচ্ছে আমরা আজকের ওই এনটিইউ পদ্ধতিতে সেম ম্যাথটা আমরা দেখবো যে সেম রেজাল্ট আসে কিনা। তো এই ম্যাথটাতে কি ছিল আসলে আমার দেয়া? এই ম্যাথটাতে আসলে বলা আছে যে একটা কোল্ড ওয়াটার 20 ডিগ্রি সেলসিয়াসে ইন করছে, 80 ডিগ্রি সেলসিয়াসে বের হয়ে যাচ্ছে। একটা হট ফ্লুইড 160 ডিগ্রি সেলসিয়াসে ইন করছে, এবং সেটা একটা আননোন টেম্পারেচারে বের হচ্ছে, যেটা আমাদের বের করতে হবে। সেখানে আমাদের দুইটা ফ্লুইডেরই মাস ফ্লো রেট দেওয়া আছে। 1.2 হচ্ছে ফর কোল্ড ওয়াটার, আর 2 কিলোগ্রাম পার সেকেন্ড ফর হচ্ছে কি হট জিওথার্মাল ওয়াটার। তো এখানে হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা কি কাউন্টার আর প্যারালাল, কেউ বলতে পারবেন? কাউন্টার না প্যারালাল এই অ্যারেঞ্জমেন্টটা? এটা কাউন্টার। কাউন্টার, জি, ধন্যবাদ। তো আমরা এখানে আমাদের স্পেসিফিক হিট গুলো দেয়া নাই, তো সেটা আসলে প্রপার্টি টেবিল থেকে এখানে ওনারা বের করেছে যে 4.31 এবং 4.18, বাট আমি পরীক্ষায় ম্যাথ দিলে আমি দিয়ে দিব এগুলো, প্রপার্টি টেবিল ব্যবহার করাটা ঝামেলা হবে। আমি ম্যাথগুলো এগুলো দিয়ে দিব, ডাটাগুলো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বলেছিলাম, আমি আগের দিনের ক্লাসটা একটু আজকে আবার কভার করে যাচ্ছি, যেহেতু রিলেটেবল দুইটা বিষয়। একটা ম্যাথই আমরা দুইভাবে করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন, প্রথমে আমরা কি দেখলাম যে কিউ ইজ ইকুয়াল টু এই যে এম এস ডেল থিটা। এটা হচ্ছে কোনো একটা মানে টেম্পারেচার রেঞ্জ যদি থাকে আপনার একটা, তো সেই ক্ষেত্রে আর মাস ফ্লো রেট যদি থাকে, স্পেসিফিক হিট থাকে, তাহলে সেক্ষেত্রে কতটা হিট ট্রান্সফার হয় সেটা আপনি এই সূত্র থেকে বের করতে পারেন। সেটা আমি এই ক্ষেত্রে বারবার বলেছি যে 13.9 এবং হচ্ছে গিয়ে 13.10 এই ইকুয়েশন গুলো থেকে আমি এগুলো বলেছিলাম। তো এই ক্ষেত্রে দেখেন, এই যে এই সূত্র থেকে আমরা এখানে যে হট ওয়াটার কোল্ড ওয়াটার যেটা আছে সেটার আউটলেট ইনলেট এই যে 26 আমাদের দেয়া আছে, মাস ফ্লো রেট দেয়া আছে, সিপি বসালে আমরা হচ্ছে হিট এখানে 301 কিলোওয়াট হিট ট্রান্সফার সেটা আমরা পেয়ে গেলাম। তো সিমিলারলি যেহেতু আমি বলেছি সেম, যদি আমরা এটা ইনসুলেশন যদি আমরা অ্যাজাম্পশন করে নেই, যে আইডিয়াল কেস আমি ধরলাম যে এটা ইনসুলেশন, তো আমাদের তাহলে হট ফ্লুইডটা যে ততটুকু হিট পাবে যতটুকু হট ফ্লুইড ছাড়বে, যেহেতু বাইরে থেকে এখানে হিট এডিশন হওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা তাহলে কিউ ইজ ইকুয়াল টু 301 ধরতে পারি সিমিলারলি হট ফ্লুইডের কতটুকু হিট ট্রান্সফার হয়েছে সেটার জন্য। তো আমরা এখানে যদি ধরি যে এখানে এই যে আপনার এম সিপি দেয়া আছে, এখানে টি ইন দেয়া আছে 160, টি আউটটা দেয়া নাই, তো টি আউটটা আমরা এখান থেকে বের করতে পারি জাস্ট সিম্পলি 125 ডিগ্রি সেলসিয়াস। এগুলো আমি আগের ক্লাসে বলেছি, জাস্ট রিভিউ করে দিচ্ছি একটু। আর ডেল্টা টি 1 এবং 2 কি সেটা আমি আগের ক্লাসে আলোচনা করে ফিগারও দেখালাম, নিচে একটা ফিগার আছে যে হচ্ছে কোন অংশটা ডেল্টা টি 1 এবং কোন অংশ ডেল্টা টি 2, সেটা নিচে না উপরে ছিল, যাই হোক। সেটা আমি বলেছি এক একটা প্রান্তের, পাইপের এক একটা প্রান্তের, যে এই প্রান্তের টেম্পারেচার দুইটার পার্থক্য হচ্ছে ডেল্টা টি 1 এবং এটা হচ্ছে ডেল্টা টি 2। সেক্ষেত্রে আপনি যদি এটাকে 1 ধরেন, এটাকে 2 ধরেন, প্রান্তগুলো যদি আপনি ভুল করে যদি ওটা ধরেন তো সমস্যা নাই। মাইনাস আসলে উপর নিচ দুইটাই আসবে, প্লাস আসলে উপর নিচ দুইটাই প্লাস আসবে। তো ডেল্টা টি 1 এখানে হিসাব করেছে ওনারা, দেখেন টিএইচ ইন এবং টিসি আউট ওনারা ধরেছে এটাকে। তো টিএইচ ইন 160 মাইনাস হচ্ছে টিসি আউট হচ্ছে 80, তো সেটাকে হিসাব করছে 80 ডিগ্রি হয়। আর ডেল্টা টি 2 হয় টিএইচ আউট মানে টিসি ইন, টিএইচ আউট মাইনাস টিসি ইন, এই যে হচ্ছে এখানে 125 আসে আর হচ্ছে গিয়ে 20 আসে, এটা 125 মাইনাস 20 105। এখানটা এলএনপিটির এই যে সূত্রটা এটা ছিল 39 নাম্বার ইকুয়েশন। এখানে 39 নাম্বার ইকুয়েশন থেকে বসালে হচ্ছে এই আপনি এটা হচ্ছে এলএনপিটির মান পাবেন। তো আমাদের উদ্দেশ্য কি ছিল এই এক্সপ্রেশনে আমাদের আসলে ডায়ামিটারও দেয়া আছে, যে যেটা লাল কালারের পাইপটা,
সেটা হচ্ছে গিয়ে এখানে ডায়ামিটার দেয়া আছে। এখানে আমরা ওদেরকে বলেছে যে সেম এই যে 301 কিলোওয়াট পরিমাণ হিট ট্রান্সফার যদি হতে হয়, তাহলে আমাদের কতটুকু লেন্থের পাইপ প্রয়োজন হবে, এই পাইপের অ্যারেঞ্জমেন্টটা বা হিট এক্সচেঞ্জারটা লেন্থ কতটুকু হবে যদি আমি এই পরিমাণ হিটটা যদি এখানে ট্রান্সফার করাতে চাই। আমার কোল্ড ফ্লুইডটার হিট যদি আমি এতটুকু, হট ফ্লুইডের যদি এতটুকু হিট আমি কমাতে চাই কোন একটা ইঞ্জিন বা ডিভাইসে, তাহলে আমাদের কতটুকু লেন্থের একটা হিট এক্সচেঞ্জার করতে হবে যদি আমি ডায়ামিটারটা ফিক্সড করে দিই। আমার কথা কি বোঝা গেল? এখানে আমাদের কি রিকোয়ার্ড ছিল, জি স্যার, এই যে বুঝতে পারছি। ডিটারমিন দ্য লেন্থ অফ দ্য হিট এক্সচেঞ্জার। হ্যাঁ, লেন্থ অফ দ্য হিট এক্সচেঞ্জার রিকোয়ার্ড ফর দ্য অ্যাচিভ ডেটা, এই যে এটার। তো আমাদের এখানে লেন্থ যদি বের করতে হয়, তো লেন্থ বের করার ক্লু কি এখান থেকে? এখানে আমাদের সূত্র শুধু আমরা এটা জানি, যেটা হচ্ছে আমাদের সূত্র, মেইন সূত্র হচ্ছে এটা, যেটা এলএমটিডি মানটা কি, এলএমটিডি সূত্র হচ্ছে এটা। তো এই সূত্র থেকে আমরা কিভাবে এল বের করতে পারি, কোনো ক্লু? এরিয়া থেকে। এল বের করার ক্লু কি? হ্যাঁ, আমরা এএস থেকে বের করতে হবে, কারণ আর কোনো ডেটা থেকে আমরা এল এর কোনো লিংক নাই। তো এএস হচ্ছে কি সারফেস এরিয়া। আমি বলেছি যে কোন সারফেস এরিয়া কোনটা, যে অংশ দিয়ে আমাদের হিটটা ট্রান্সফার হয়। এখানে হচ্ছে সেটা, যে লাল পাইপ যেটা আছে সেটার হচ্ছে সারফেস এরিয়া, যতটুকু এই লাল পাইপের হচ্ছে আউটার ডায়ামিটার দিয়ে ভিতরের গরম পানি থেকে ঠান্ডা পানিতে হিট যায়। তো আমাদের সারফেস এরিয়া মানে কি, যতটুকু এরিয়া দিয়ে আমার হিটটা ট্রান্সফার হচ্ছে। তার মানে এটা হচ্ছে ফাই ডি হচ্ছে তার পরিধি, আর এল হচ্ছে তার লেন্থ। তো গুণ করে দিলে হচ্ছে আমরা এই যে সারফেস এরিয়া পেয়ে যাবো, লাল পাইপটা সারফেস এরিয়া। তো এটা হচ্ছে আমরা এরিয়া এএস এর সূত্র থেকে। তো এএস, তো এএস হচ্ছে কি ফাই ডিএল। তো আমাদের এল যদি বের করতে হয়, তাহলে আমাদের ডেফিনেটলি এএস জানতে হবে, এরিয়া জানতে হবে। এরিয়া কোথা থেকে জানবো আমরা? এরিয়া জানবো এই সূত্র থেকে, যেখান থেকে আমরা কিউ যদি আমরা 301 পেয়ে যাই, ইউ হচ্ছে আমাদেরকে বলা থাকে যে ইউ হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, সেটা এখানে বলা আছে আপনাকে যে 640, হ্যাঁ, ওয়াট পার মিটার স্কয়ার। আর ডেল্টা টি এল এম তো আপনি চারটা ডেটা থেকে বের করলেন, চারটা ডেটা থেকে বের করে নিলেন 92, 92। তো 92 এগুলো বসাই দিলে আপনি এরিয়া পেয়ে যাবেন 5.11। সেটাকে যদি আপনি এখানে বসিয়ে দেন, দেন হচ্ছে আপনি এখান থেকে এল এর মান 108 পেয়ে গেলেন। স্যার, তো এতটুকু টেবিল তো থেকে ক্লিয়ার, তাই না? ডাটা বের করে আরেকবার দেখা দিবেন স্যার? কোনটা থেকে? টেবিল থেকে। ও আচ্ছা, টেবিল বলতে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দিব এরকম সিম্পলেস্ট, কিন্তু হচ্ছে আপনি বলছেন তো এরকম ফিগার গুলো থেকে, তাই না? এরকম এই যে নিচে ফিগার আছে, আচ্ছা আমি দেখাচ্ছি ওগুলো, সমস্যা নেই। তো আমি এখানে বলছি যে এই ম্যাথটা 113.4 এর কথা আমি বলছি যে এইটা সবচেয়ে সহজ ম্যাথ। কিন্তু এটাকে যদি একটু ঘুরিয়ে দেই, আমি যদি ইউ এর মানটা সরাসরি না বলে দিই, হ্যাঁ, ইউ এর মানটা যদি সরাসরি না বলে দেই, তাহলে ইউ এর মানটা না বলে দিয়ে যদি আমি আপনাদেরকে এই ম্যাথে আছে দেখেন এইচ আই এবং এইচ নট এর মান বলে দেই, তাহলে এই এই চ্যাপ্টারে হয়তো বা 13.5 ইকুয়েশনটা ছিল এরকম। আমরা দেখেছি যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের সাথে এই দুইটা ইনার এবং আউটার কোএফিসিয়েন্ট যদি দেয়া থাকে, আপনাকে কনভেকশন কোএফিসিয়েন্ট দেয়া থাকে, সেটা থেকে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কিভাবে বের করা যায়, তো সেটার হচ্ছে এই সূত্র আছে। তা আমি সরাসরি যদি এখানে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউ যদি না দিয়ে দেই, তাহলে যদি এইচ আই এইচ নট দিয়ে দেই, তা বের করা যাবে নাকি জি স্যার, বলেন যাবে তো? স্যার। হ্যাঁ, তাহলে জাস্ট এডিশনাল একটু কাজ করতে হবে, এডিশনাল কাজটা এটা করতে হবে। এবং আমি লিখে দিতে হবে এখানে যে উইদাউট কনসিডারিং দ্য ফলোইং ফ্যাক্টর। যদি আমি ফলোইং ফ্যাক্টর কনসিডার করতে বলি, তাহলে হচ্ছে কি ইকুয়েশনটা আবার এরকম হবে, ঠিক আছে? জি স্যার। ফলোইং ফ্যাক্টর আবার আমি যদি বলি পাইপের ওয়ালের রেজিস্ট্যান্স কনসিডার করতে হবে। ওয়ালের রেজিস্ট্যান্স কনসিডার করলে এখানে আরেকটা সূত্র আছে, 13.6, আমরা ডেরিভেশন করছিলাম প্রথম, মানে হিট এক্সচেঞ্জারের প্রথম ক্লাসটাতে। জি এই স্যার, দেখেন এখানে আছে, আর হ্যাঁ, এই যে আর দেখেন ডাব্লিউ এটা এটা হচ্ছে করতে গিয়ে হবে। উইদাউট, এই যে এটা, হ্যাঁ, এই যে এল এন্ড ডি নট বাই ডিআই টুয়াইস বাই কেএল, এটা হচ্ছে কি আমি পাইপের রেজিস্ট্যান্সটা কন্ডাকশন, পাইপের যে কন্ডাকশনটা হবে এই পাইপের অংশ, এই পাইপটার মধ্যে, সেই পাইপের অংশ হচ্ছে এটা। আর এইটা ভিতর, এটা হচ্ছে গিয়ে এইখান থেকে এইখান পর্যন্ত, এই সারফেস পর্যন্ত, আর সারফেসের এই যে থিকনেসটার পাইপের জন্য হচ্ছে গিয়ে এটা। আর এটা হচ্ছে গিয়ে এই যে সারফেস থেকে আবার ঠান্ডা পানির মধ্যে, তো তিনটা অংশ এখানে হিট ট্রান্সফার হবে। তো এটা হচ্ছে উইদাউট কনসিডারিং দ্য ফলোইং ফ্যাক্টর। আর যদি আমরা ফলিং ফ্যাক্টর কনসিডার করতে হয়, সেটা তাহলে আমি দেখালাম যে ইকুয়েশন তখন এটা হয়ে যায়। আর ফলিং ফ্যাক্টর হচ্ছে আবার ইনার সারফেসের জন্য একটা, আউটার সারফেসের জন্য একটা, দুইটা ফলিং ফ্যাক্টর। কিন্তু আমাদের এই ম্যাটটাতে দেখবেন ইন্টারেস্টিংলি হচ্ছে এখানে একটা ফলিং ফ্যাক্টর দেওয়া আছে। মানে আমাদের হচ্ছে, মানে একটা জাস্ট একটা সাইড কনসিডার করলাম আমরা, দুইটা সাইডের কনসিডারেশন দরকার নেই আমাদের। এই যে দেখেন এখানে, এখানে ফলিং ফ্যাক্টর জাস্ট একটা ধরেছে এরা, যে একটা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টে শুধু আপনি ফলিং ফ্যাক্টর একটা বিবেচনা করেছেন। শুধু আপনাকে আমি ইনার আউটার দুইটা দিয়ে দেই, দুইটা দিয়ে দিতে আপনি দুইটা বিবেচনা করবেন। যদি বলি যে একটা যদি ধরতে হবে, তাহলে একটা করবেন। যদি বলি যে ধরতেই হবে, হচ্ছে এই সূত্র ব্যবহার করবেন। বুঝতে পারছেন তো, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর এখানে একটা বিষয় আছে ফ্র্যাকশন, আপনি যেটা বলছিলেন বিরাজ, মানে আপনি বলছেন যে এখানে একটা কারেকশন ফ্যাক্টর আছে। এই যে কারেকশন ফ্যাক্টরটা, যে আমাদের সূত্র তো ছিল হচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু ইউ এ এস ডেল্টা টি, তাই না? কারেকশন ফ্যাক্টর এফটা আমাদের ছিল না। তো আসলে বাস্তবের সাথে অনেক কিছু মিলাতে হলে আসলে কারেকশন ফ্যাক্টরটা অনেক সময় আমাদের ব্যবহার করতে হয়, কারণ আমরা হচ্ছে এগুলো হচ্ছে আইডিয়াল সিচুয়েশনের ম্যাথ, আমার যতটুকু বুঝে আসছে যে এগুলো হচ্ছে আইডিয়াল সিচুয়েশনে। তো প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে কিছু কারেকশন ফ্যাক্টর আমরা ইউজ করে নিতে হয়।
তো কারেকশন ফ্যাক্টরের এফটার মান কিভাবে আনবো? যেভাবে রেডিয়েশনের ম্যাথ আপনারা করেছেন, ওই যে এফসাইলনের মান হচ্ছে 0.57 দিয়ে করেছেন, মনে আছে? ওই যে 0.661 দিয়ে ফাইনালি আমি একটা ম্যাথ দিয়েছিলাম ল্যাবে, মনে আছে গতবার? জি স্যার মনে আছে। রেডিয়েশন আসলে ব্ল্যাক বডির ক্ষেত্রে আমরা যদি 1 ধরি এমিসিভিটি, আর বডির ক্ষেত্রে এমিসিভিটি কত হয়? 670% অফ দ্য আইডিয়াল সিচুয়েশন অর ব্ল্যাক বডি, 60% মানে বা 61%, যাই হোক। তো এরকম একটা কারেকশন ফ্যাক্টরটা এখানে অ্যাড হবে। তো এই কারেকশন ফ্যাক্টর এফটার মান কিভাবে বের করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি এরকম ডিফিকাল্ট ম্যাথ আমরা করবো না, যদি আপনার লাগতে পারে তাই আমি একটু দেখাই দিচ্ছি। তো এখানে কারেকশন ফ্যাক্টর এফ এর মান বের করতে হলে আপনাকে আগে দেখতে হবে আপনার হিট এক্সচেঞ্জারের টাইপটা কি। তো এই মেথডে আছে কি ডাবল শেল 4 টিউব। হ্যাঁ, ডাবল শেল 4 টিউব কি সেটার মধ্যে আপনাকে চার্টে যেতে হবে। এই যেখানে আছে দেখেন, ডাবল শেল 4 টিউব হচ্ছে কি এইটা, এই যে এটার মতো মিলতেছে তাই না? এটা হচ্ছে কি সিঙ্গেল শেল ডাবল টিউব। আর হচ্ছে এগুলো হচ্ছে ক্রস ফ্লো, ক্রস ফ্লো মিক্সড আর ক্রস ফ্লো আনমিক্সড। আমি বলেছিলাম এগুলো ক্রস ফ্লো মিক্সড আর আনমিক্সড কি। তো মনে রাখতে হবে যে আপনার একটা ডেটা যদি বের করতে হয় এখান থেকে, কারেকশন ফ্যাক্টরটা আপনাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে দেওয়া আছে। দেখেন ভার্টিক্যাল অ্যাক্সিসে মানগুলো দেওয়া আছে, হরাইজন্টাল অ্যাক্সিসে আপনার একটা পি এর মান দেওয়া আছে। আবার এখানে কিছু এরকম ভ্যালু আছে যেগুলো আর বলতে বোঝানো হয়েছে। আর এই যে 4 3 2 1.5 1.86 এইভাবে করে করে কমছে। এই যে যেগুলো লাল কালার পিঙ্ক কালার দেওয়া আছে ওগুলো। তো আপনার এখানে একটা কারেকশন ফ্যাক্টর রিড করতে হলে আপনাকে দুইটা ডেটা জানতে হবে, একটা হচ্ছে পি এর মান জানতে হবে, একটা হচ্ছে আর এর মান জানতে হবে। পি এর মান কিভাবে জানবেন? আপনি যদি আগে কি করবেন, চারটা ডেটা বের করবেন। এই যে হট ফ্লুইডের ইনলেট, হট ফ্লুইডের আউটলেট, কোল্ড ফ্লুইডের ইনলেট, কোল্ড ফ্লুইডের আউটলেট, এই চারটা ডেটা আপনাকে জানতে হবে। তাহলে পি এর সূত্র বইয়ের মধ্যে দেওয়া থাকবে বা চার্টের মধ্যে দেওয়া থাকবে যে পি এর সূত্র এই যে পি ইজ ইকুয়াল টু টি2 মাইনাস টি1, টি1 মাইনাস স্মল টি1, ক্যাপিটাল টি2 না কিন্তু এটা। তো এই যে এখান থেকে ডেটা আপনি টেম্পারেচার গুলো যদি জানেন, পি এর মান বসাই দিলে একটা পি এর একটা ভ্যালু পাবেন। ধরেন সেটা হচ্ছে গিয়ে 0.6 আর 0.65, যাই হোক 0.65 যদি হয় সেটা আমি ধরলাম। আর আর এর ভ্যালু হচ্ছে সূত্র এই যে এখানে ভিতরে দেওয়া আছে। আর সূত্র হচ্ছে ক্যাপিটাল টি1 মাইনাস মাইনাস ক্যাপিটাল টি2 ডিভাইডেড বাই ক্যাপিটাল স্মল টি2 মাইনাস স্মল টি1, যেগুলো হচ্ছে গিয়ে যে টিউবের ইনলেট এবং আউটলেট টেম্পারেচার, শেলের ইনলেট এবং আউটলেট টেম্পারেচার। তো এই টেম্পারেচার বসলে আপনি আর পেবেন। মনে করেন 0.65 হলো আপনার পি এর মান, আর আর এর মান হচ্ছে কি সাপোজ 1। তো এখানে কোইন্সিড তাহলে কোথায় করবে? এখানে কোইন্সিডেশন করবে, এখানে ছেদ করবে তারা দুজন। এই যে আর এর ভ্যালুটা এখানে আসবে, এটা আসবে এখান থেকে। তো এটা যদি এখানে ছেদ করে তাহলে এটার বরাবর এখানে চলে আসবেন। এখানে আসলে কারেকশন ফ্যাক্টর মান কত আসবে? 0.82 আসবে। 0.85 হলে এখানে হতো, 0.82 হলে এখানে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন এখান থেকে? হ্যালো? জি 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 স্যার, স্যার বুঝতে বুঝতে পারছি পারছি। স্যার। স্যার আর আচ্ছা, তো কোনটা থাকতেছে আর? বুঝি নাই আপনার কথা। স্যার এখানে যে আর আছে স্যার, এই যে আর 4 4 3, তো এটা 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 দিয়ে কিভাবে বের করা যায়? আচ্ছা, যদি আমি একটা কথা করে বলে দিই, কোনটা R43 দিয়ে নাকি? আমি আপনার কথা বুঝি নাই, একটু আবার বলবেন প্লিজ। স্যার এখানে তো স্যার মানে পি দেয়া আছে, এফ দেয়া আছে, আবার আরও দেয়া আছে, তো মানে স্যার আর আর হ্যাঁ, দিয়ে কিভাবে বের করা যাবে এই সূত্র দিয়ে? আর এর সূত্র হচ্ছে এইটা, আর পি এর সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, দুইটা আলাদা সূত্র কিন্তু এখানে এখানে কিন্তু পুরোপুরি মিল না। এখানে দুইটা হচ্ছে উপরে, দুইটা হচ্ছে এখানে নিচে। এখানে টি1 মাইনাস মাইনাস স্মল টি1, এখানে টি1 মাইনাস ক্যাপিটাল টি2। হ্যাঁ, তো এই সূত্র দেয়া আছে সবসময়। এগুলো এই যে চার্টের ভিতরে, প্রত্যেকটারই চার্টের ভিতরে সূত্র দেয়া আছে, প্রত্যেকটারই চার্টের ভিতরে সূত্র দেয়া আছে। এই যে পি এর সূত্র এখানে দেয়া আছে, আর আর এর সূত্র ভিতরে দেয়া আছে। একটা কথা বলে দেয়, যদি আপনাদের এগুলো যদিও এগুলা একটু বেশি এত প্রশ্ন আমরা করবো না। যদি দেখেন এখানে যদি মাঝখানে হয় যে 0.15 এবং 0.12 হলো আপনার আর এর ভ্যালুটা আসলে 0.12, তারপরে 15 এবং 1 এর মাঝামাঝি, তাহলে আপনাকে একটা এজিএম করতে হবে, চিন্তা কল্পনা করতে হবে যে এখানে একটা পেন্সিল দিয়ে একটা আঁকবেন আপনি। বা এখানে 0.6 0.7 এর মাঝখানে যদি হয় 0.6, তাহলে মাঝখানটা ধরে স্কেল করতে, স্কেল দিয়ে মিলাবেন, এইভাবে আসবে। আর এটা আসবে এইভাবে, তাহলে এখানে মিলবে। যদি তারা মিললে এখান থেকে আসে কত? এই 0.75 হচ্ছে এইটা, 0.75, তাহলে 0.78 হবে এটা, কারণ এখানে আসলে তো 0.8 হয়ে যাবে। তো জি এরকম করে করে মাঝামাঝি এগুলো আপনারা কল্পনা করে নিবেন। তো যাই হোক, এটা আমরা মোটামুটি তাহলে 13.4 এবং 5 এর ম্যাথ গুলো আমাদের হলো। 4 এর ম্যাথটা তো আমরা এখান থেকে এই যে এরিয়াস এএস পেয়ে গেলাম, এখান থেকে এল পেয়ে গেলাম 108। তো আমার আজকে যেটা উদ্দেশ্য, এগুলো আমি গত ক্লাসে হালকা হিন্ট দিয়েছি, আবার একটু আজকে বললাম, কারণ রিলেটেবল জিনিস আমি করাচ্ছি আজকে আবার এনটিইউ দিয়ে। এনটিইউ দিয়ে আমরা সেম ম্যাথ দেখবো। এনটিইউ সূত্র কি? আমার আমার এনটিইউ সূত্র আমরা পেলাম আলটিমেটলি এসে কয়টা জিনিস পেলাম এনটিইউ থেকে। এই যে এনটিইউ কাকে বলে সেটা ইউএ বাই সি মিন। সি মিন কি? সেটা হচ্ছে এম আর সিপি এর গুণফলটাকে ক্যাপিটাল সি মিন বলা হয়।
আচ্ছা, তো এখান থেকে আরেকটা বিষয় আমরা আজকে বলছি যে এই যে প্যারালাল, আচ্ছা এনটিইউ সূত্র একটা কথা বলে রাখি আমি, যে প্যারালাল হোক আর কাউন্টার হোক, এলএমটিডি সূত্র একটাই। এলএমটিডির ক্ষেত্রে একটাই সূত্র, ইভেন কি ডেল্টা টি ওয়ান এবং ডেল্টা টি টু ধরো সেম ভাবে, হোক সেটা প্যারালাল হোক সেটা কাউন্টার, কোনো সমস্যা নাই। কিন্তু এনটিইউর ক্ষেত্রে কি হয় যে ডাবল পাইপের জন্য একরকম সূত্র, শেলের জন্য একরকম সূত্র, ক্রস ফ্লোর জন্য একরকম সূত্র, আবার ডাবল পাইপের জন্য প্যারালালের একটা সূত্র, কাউন্টারের একটা সূত্র। আমরা খালি প্যারালালেরটা দেখেছি, বুঝতে পারছেন? শুধু আমরা প্যারালালেরটা দেখেছি, আমরা এক্সপ্রেশন, এটা প্রমাণ দেখেছি আমরা, ঠিক আছে? এটাও দেখি না, এগুলা তো কোনোটাই দেখি নাই। তো আপনারা এই জন্য বইয়ের মধ্যে দেয়া নাই, ওগুলা বইয়ের মধ্যে দেয়া নাই, বইয়ের মধ্যে খালি প্যারালাল ফ্লোরটাই দেয়া আছে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো আমরা আসলে এটা প্রমাণ করেছি, কিন্তু আমাদের আজকের যে ম্যাথটা আমরা একটু আগে করলাম, এই যে দেখেন সেই ম্যাথটা এখানে হচ্ছে সিমিলারলি, এই যে 13.8, এই যে রিপিট 13.4 এক্সাম্পল, এই সেম এক্সাম্পলটা আমরা এখন করবো এনটিইউ মেথডে। এবার আমরা দেখবো যে সেম লেন্থ আমাদের আসে কিনা, সেম রেজাল্ট আসে কিনা, সেটা দেখবো আমরা। তো আমি বলছিলাম কি যে আমাদের এখানে আননোন ছিল হচ্ছে এটা আউটলেট টেম্পারেচারটা। তো আমরা এলএমটিডির জন্য প্রয়োজন ছিল, সেজন্য আমরা বের করেছি। এখানে এটা ওরকম ভাবে প্রয়োজন হয়তো আমরা দেখবো যে কোনটা কোনটা প্রয়োজন হয়। তো কিন্তু আমাদের এখানে কি এটা প্যারালাল নাকি কাউন্টার, বলেন তো? এটা কি কাউন্টার ফ্লো না? জি স্যার, জি কাউন্ট। স্যার, কাউন্টার। তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করছি? এই যে এখান থেকে সূত্র আমি দেখালাম, যে এই যে এখান থেকে এলএমটিডি এই যে সূত্রগুলো চার্ট আছে, এনটিইউ এই যে এনটিইউ চার্ট আছে, প্যারালাল যেটা আমরা প্রমাণ করেছি সেটা আমরা ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করতে হবে নিচেরটা, ঠিক আছে? কাউন্টার ফ্লো, জি স্যার। নিচেরটা ব্যবহার করতে হবে, হ্যাঁ কাউন্টারটা ব্যবহার করতে হবে। ডাবল শেল হলে আবার এগুলা ব্যবহার করতে হবে। তো এই সূত্রগুলো আসলে ওপেন বুক এক্সাম হয়ে থাকে, হিট ট্রান্সফার অনেক সময় যে এগুলো দেয়া থাকে, বড় সূত্র দিয়ে ম্যাথ দিলে সারা সেগুলো দিয়ে দেয়, সেটাই আমি বলছি ওপেন বুক হয় অনেক সময়। কিন্তু আপনাদেরকে আমি ওরকম ভাবে সিম্পল ম্যাথই দিব, জটিল ম্যাথ দিব না। আবার এখানে একটা বিষয় আছে, এনটিইউ রিলেশন, এগুলো যদি আমরা সি বাই সি ম্যানকে যদি হচ্ছে কি যে রেফারেন্স, ওই টেবিলটা হচ্ছে আরো ছোট হয়ে যায়, ইকুয়েশন গুলো আরো ছোট হয়ে আসে। এই যে সি এখানে দেখেন, দেখ আমরা আসলে এগুলা পরে বলছি। এখানে ডেটা গুলোকে যদি হচ্ছে কি এই যে মানে আলাদা বুকস হিসাবে ধরা হয়েছে, আচ্ছা দেখ আমি সেটা বলছি না এখন, আমরা তাহলে বেশি কনফিউজ হবেন আপনারা। এটা বলি, এক্সাম্পলটা একটু দেখি আমরা, যে এখানে আমাদের ডেটা গুলো দিয়ে সেম ম্যাথ সেম ফিগারটা আমরা এখানে আবার রিপিট নিয়ে আসছি। তো আমাদের জন্য, আমাদের এনটিইউর জন্য কি বের করতে হয়? প্রথমে আমরা হচ্ছে কি একটা মানে প্রথমে আমরা দেখবো যে সিএইচ, সিএইচ কি ক্যাপাসিটি, সিএইচ কে আমরা বলছি এখানে ক্যাপাসিটি এনটিইউর ক্ষেত্রে, যেটা হচ্ছে ক্যাপাসিটি কিসের গুণফল? মাস ফ্লো রেট এবং স্পেসিফিক হিটের গুণফল। তো মাস ফ্লো রেট এবং স্পেসিফিক হিটের যদি গুণফল হয়, তাহলে এখান থেকে 2 কেজি পার সেকেন্ড আর এই যে স্পেসিফিক হিট গুণ করছি, আমরা সিএইচ বা ক্যাপাসিটিটা পেয়ে গেছি আমরা ফর হট ফ্লুইড। হ্যাঁ, সিমিলারলি কোল্ড ফ্লুইডের জন্য আমরা এমসি আর সিপিসি আমরা দিলাম, গুণ করলাম, সিমিলারলি আমরা পেয়ে গেলাম 5.02। তাহলে আমরা সি মিন কোনটা হবে বলেন তো? এখান থেকে সি মিনটা কোনটা হবে? এখানে দুইটা ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা সি মিন কোনটাকে ধরবো, মিনিমাম কোনটা? স্যার সিএইচ, সরি স্যার, সি সিএইচ, সি সিসি, সিসিটা। হ্যাঁ সিসি, সিসিটা হচ্ছে আমাদের মিনিমাম, তাহলে আমরা হচ্ছে 5.02, এই দেখেন সি মিনিমাম ইজ ইকুয়াল টু সিসি ইজ ইকুয়াল টু 5.02 আমরা পেয়ে গেলাম। তার মানে ডেফিনেটলি সি ম্যাক্স তো হচ্ছে এটা হবে। তাহলে আমরা এখান থেকে এই যে সি স্মল সি হচ্ছে কি ক্যাপাসিটি রেশিও, এটা হচ্ছে ক্যাপাসিটি ফর হট ফ্লুইড, এটা হচ্ছে ক্যাপাসিটি ফর কোল্ড ফ্লুইড। হ্যাঁ, ক্যাপাসিটি গুলো আবার কি যে বললাম আমি, মাস ফ্লো রেট এবং হচ্ছে স্পেসিফিক হিটের গুণফল। তো সি মিনিমাম আর সি ম্যাক্সিমাম যে অনুপাতটা, সেটা হচ্ছে ক্যাপাসিটি রেশিও স্মল সি, এগুলো সবই ভিতরে বলা আছে ক্যাপাসিটি রেশিও। তো ক্যাপাসিটি রেশিওটা আমরা বের করে নিলাম 0.583, ঠিক আছে? এখন আমরা যদি বলি যে হিটটা ট্রান্সফার কতটুকু হিট ট্রান্সফার হবে এখানে, আমরা বলেছিলাম যে সি মিন যেটাতে হয় কিউ ম্যাক্স হয় সেটাতে, এটা কি আমি মনে আছে আপনাদের? যে যেটার ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটিটা মিনিমাম হয় সেটার ক্ষেত্রে হিট ট্রান্সফারটা ম্যাক্সিমাম হবে। জি স্যার, জি স্যার, মনে আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা হিট ট্রান্সফারটা কনস্ট্যান্ট রাখতে হলে তখন এই রেঞ্জটাকে বড় হতে হবে। তখন এটা যদি সবচেয়ে ছোট হয়ে যায়, তাহলে হচ্ছে হিট ট্রান্সফার যেহেতু যেটা সে ছাড়বে আর একটা সে গ্রহণ করবে, তার মানে ডেফিনেটলি আপনাকে এই রেঞ্জটা বড় হতে হয়। আর এই রেঞ্জটা যেহেতু টেম্পারেচার বড় হলে সেক্ষেত্রে হিট ট্রান্সফারটাও বড় হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ম্যাক্সিমাম বলতে পারি সেই লজিকে। তো সেই লজিকে দেখেন এখানে ভ্যালু গুলো বসালাম আমরা, হট ফ্লুইডের ইনলেট, কোল্ড ফ্লুইডের ইনলেট, এই যে হট ফ্লুইডের ইনলেট 160 দিয়ে আছে, কোল্ড ফ্লুইড 20 দিয়ে আছে। তো কিউ ম্যাক্সটা আমরা বের করলাম, বের করার ফলে হচ্ছে কি আমাদের এটা হলো এখান থেকে। তো এখানে আমরা তাহলে হচ্ছে এই যে কিউ ম্যাক্সটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখেন টেম্পারেচার 160 আর 120, 20 এর মাইনাস হচ্ছে 100, কত 140, তাই না? আর আমরা যদি অন্য দুইটা ধরতাম, অন্য দুইটার পার্থক্য কত? এখানে 125 ছিল এটা, তাই না? আমরা যে এলএমটি বের করছি 125, 125 মাইনাস 80, তাই মানে এখানে হচ্ছে কি অনেকটা ছোট মান। তাই টেম্পারেচার প্রোফাইলের পার্থক্যটা সবচেয়ে বেশি হয় এখানে, এই যে 160 আর 20, তার ক্ষেত্রে আমরা ধরতে পারি এটাকে, এই ক্ষেত্রে হচ্ছে কিউ ম্যাক্সটা হবে টেম্পারেচার যেহেতু বেশি পার্থক্য আছে সেটা।
তো যাই হোক, এটা হচ্ছে কিউ ম্যাক্স আমরা এই যে 13.32 ইকুয়েশন থেকে নিয়ে আসছে। তো 7 এটা হচ্ছে আমাদের কিউ ম্যাক্স আমরা পেলাম, ম্যাক্সিমাম এতটুকু হিট ট্রান্সফার হতে পারে। এখন হচ্ছে কি অ্যাকচুয়াল হিট ট্রান্সফার কতটুকু হয়, অ্যাকচুয়ালি হিট ট্রান্সফার কতটুকু হয় সেটা হচ্ছে আমরা তো যে একটু আগে বললাম 301, মনে আছে এলএমটিডি তে বের করছিলাম 301 হচ্ছে একটা ফ্লুইডের জন্য। এই যে কোল্ড ফ্লুইডের আউটলেট মাইনাস ইনলেট, এটা যদি আমরা বের করি তাহলে এখানে 301 হচ্ছে আমাদের অরিজিনাল অ্যাকচুয়াল হিট ট্রান্সফার। আর ম্যাক্সিমাম পসিবল এটা একটা আইডিয়াল বিষয়, কারণ এখানে আমরা দেখলাম যে এই টেম্পারেচারের মধ্যে সর্বোচ্চ টেম্পারেচার পার্থক্য কোথায় আছে, সর্বোচ্চ টেম্পারেচার পার্থক্য হচ্ছে 160 আর 20 এর মধ্যে। তার মানে আমরা ধরতে পারি একটা এখানে আইডিয়ালি যে এখানে আমাদের হিট ট্রান্সফার ম্যাক্সিমাম হতে পারে। তো ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার হচ্ছে এটা হিট এক্সচেঞ্জারে, কিন্তু আসলেই হয় কতটুকু, আসলেই হয় হচ্ছে এতটুকু। কারণ আমাদের কোল্ড ফ্লুইডটা এত ডিগ্রিতে বের হচ্ছে, এত ডিগ্রিতে ইন হচ্ছে, তার মানে কোল্ড ফ্লুইড এতটুকু হিট গেইন করছে সে, এই জন্য আমাদের হচ্ছে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার। তো এখন আমরা যদি এখান থেকে দুইটা থেকে যদি আমরা এফেক্টিভনেস বিষয়টা বের করতে চাই যে এফেক্টিভনেস কত হবে, তাহলে অ্যাকচুয়াল বাই ম্যাক্সিমাম পসিবল, তার মানে এফেক্টিভনেস হচ্ছে এটা। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে দেখেন এখানে 13.26 বি ফিগার থেকে এখানে যে ফর্ম টেবিল 13.5 উই চুজ দ্য লেটার অ্যাপ্রোচ এন্ড গ্রেটার অ্যাকুরেসি। আচ্ছা যাক, এনপিউর এই যে সূত্রটা এখান থেকে যে 13.5 আমরা দেখি, এই যে 13.5 যে লেটার অ্যাপ্রোচ, এইটা এই যে সূত্রটা ফর কাউন্টার ফ্লো, এটা। আচ্ছা আমরা এটা ব্যবহার করলাম। সো এটা থেকে আমরা কি কি পাবো এখান থেকে, আর এই ইকুয়েশনটা এই যে 1/1 c-1 এটা হচ্ছে একটু সিম্পলিফাইড, বুঝতে পারছেন, এটা একটু কমপ্লিকেটেড, আপনারাও 13.5 এরটাই ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। 1 মাইনাস এই যে এটা আছে, এই যে এখানে আছে একটু একটু কমপ্লিকেটেশন ফ্রম, এই টেবিলটাকে আরেকটা সিম্পলিফাই করে হয়েছে, আরেকটু সিম্পলিফাই করে হচ্ছে 13.5 ক্রিয়েট করা হয়েছে। আমরা 13.5টা ইউজ করতে পারি আমরা। তো সেক্ষেত্রে কি টার্মস এন্ড কন্ডিশনে ব্যবহার করতে পারেন ওগুলো লেখা আছে এখানে। যাই হোক, তো এই যে হ্যাঁ, এই সূত্রে আমাদের সি আছে, এখানে সি আমরা এখান থেকে বের করলাম, এই যে সি এখান থেকে বের করলাম। এফসাইলন, এই যে এফেক্টিভনেস এফসাইলন 0.428 বের করলাম এটা। তারপর হচ্ছে কি এই যে সবগুলো ডেটাই আমাদের জানা আছে, তাই না? তার মানে আমরা এনটিইউর ভ্যালুটা কি পেয়ে যাই না এখান থেকে, সবগুলো ডেটাই যদি জানা থাকে, মানে সি আর এফসাইলন জানা থাকলে আসলে এখানে এটা ইউজ করা যায়। আচ্ছা, তো সি আর এফসাইলন যদি ব্যবহার করে এটা ব্যবহার করতে পারেন আপনি। আচ্ছা যাই হোক, তো এখন এনটিইউর একটা সূত্র আমি 13.40 মেবি ছিল, মানে 13.40 40 নাম্বার ইকুয়েশন যেটা ছিল, 13.40 ইকুয়েশনটাতে ওখান থেকে আমি দেখালাম যে এনটিইউ ইকুয়াল টু, এটা সূত্র ছিল এনটিইউ ইকুয়াল টু ইউএএস বাই সি মিন, ক্যাপাসিটি সি মিনিমাম বাই উপরে হচ্ছে কি ইউএএস। আমাদের ইউ হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, আর সি মিন তো আমরা জানি। তো হচ্ছে ইউ এর মান কত, 640 দেওয়া ছিল আগের ম্যাথে, 13.4 এ 640 দেওয়া ছিল ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। আর হচ্ছে এখান থেকে এনটিইউ এর মান আমরা এখান থেকে বের করলাম সেটা, এই যে সি মিনিমাম এর মানটা হচ্ছে কি আমরা বের করলাম একটু আগে, এই যে এখান থেকে সি মিনিমাম কত হচ্ছে 5.02 কিলোওয়াট, আর এখানে বসাচ্ছি সেটাকে কিলোটাকে বাদ দিয়ে বসানো হয়েছে মেবি, হ্যাঁ কিলোটাকে বাদ দিয়ে বসানো হয়েছে, হ্যাঁ। তো জাস্ট আমরা এখান থেকে এরিয়া কত পেলাম দেখছেন, 5.11 মিটার মিটার স্কয়ার চলে আসছে। তো সিমিলারলি এখান থেকে এস বের করলে এল কত 108, মানে সেম রেজাল্ট আসছে, দেখছেন একটা ম্যাথে দুইটা পদ্ধতিতে সেম রেজাল্ট দিয়েছে আমাদের। এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? জি স্যার বুঝতে পারছি স্যার। তো মোটামুটি আমরা ম্যাথ আপনারা বাকিগুলো একটু নিজেরা চর্চা করবেন, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন, বেশি একটা জটিলতা আসার কথা না এখান থেকে। তো মোটামুটি হিট এক্সচেঞ্জার চ্যাপ্টারটা আমরা এখানে ক্লোজ করছি। মোটামুটি আমরা যাই দেখলাম আলহামদুলিল্লাহ হিট এক্সচেঞ্জারটা আমাদের আপনাদের রিয়েল লাইফের জন্য ইম্পর্টেন্ট, আমরা যাই দেখলাম এখান থেকে ট্রাই করেছি বুঝার এখান থেকে। তো বাকি ম্যাথগুলো আপনারা এইভাবে সিমিলারলি করার ট্রাই করবেন। তো আমরা আজকে একটু মাস ট্রান্সফার বিষয়টা একটু হালকা আলোচনা করার চেষ্টা করবো। আর 40 মিনিটস সেশন আউট হয়ে গেলে এই সেম লিংকে আপনারা আবার জয়েন করবেন, নতুন লিংক দিব না, এই সেম লিংকটা হচ্ছে কি আবার নতুন জরুরি জয়েন করবেন, জাস্ট তাহলে হবে। তো মাস ট্রান্সফার সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? মাস ট্রান্সফার না স্যার। স্যার ভরের ভরের স্যার চেঞ্জ। এটা বাস্তব উদাহরণ কেউ দিতে পারবেন? এনিওয়ান? আপনি যিনি বললেন ভরের ট্রান্সফার, যে আপনার কথা ঠিক আছে, বাংলা কথাটা সেটা যে আপনি দূর চেষ্টা করছেন ধন্যবাদ, কিন্তু আপনি কোনো এক্সাম্পল দিতে পারবেন আমাকে? আচ্ছা, এই যে হচ্ছে কি কাপড় শুকাতে দেন না আপনারা, কাপড় ধুয়ে যে কাপড় শুকাতে দেন, তাই না? জি স্যার। কাপড় শুকাতে দিলে কি হয়, কাপড়ের মধ্যে যে ওয়াটার পার্টিকেল গুলো আছে সেগুলো কি ট্রান্সফার হয়ে পরিবেশে চলে যায় না? জি স্যার।
তো ওটাকে আমরা বলতে পারি মাস ট্রান্সফার। তো আমরা আবার হচ্ছে কি কাপড়টা যখন আপনি শুকাতে দেন, সেখানে আবার কি হয় যে কাপড়ের টেম্পারেচারটা, ভেজা কাপড়ের টেম্পারেচারটা কম থাকে, আস্তে আস্তে করে সারাউন্ডিং থেকে সে হিট গ্রহণ করে করে তার টেম্পারেচারটা সে শুকিয়ে গেলে নর্মাল হয়ে যায়, মানে ব্যালেন্স হয়ে যায় পরিবেশের সাথে। কারণ আমরা বলতে পারি একটা কাপড়কে যখন আপনি শুকাতে দেন, তো সেখানে অ্যাকচুয়ালি এট এ টাইম আপনার হচ্ছে মাস ট্রান্সফারও হয়, হিট ট্রান্সফারও হয়। সেটা আমরা দেখবো এই চ্যাপ্টারেরই এই যে আর্টিকেলটাতে আছে, সাইমালটেনিয়াস হিট ট্রান্স মাস ট্রান্সফার 14.10 আর্টিকেলে আপনার হচ্ছে কি সাইমালটেনিয়াস মাস এন্ড হিট ট্রান্সফার দুইটাই হচ্ছে কি এখান থেকে একসাথে দেখবো যে কিভাবে হয়। তো এখান থেকে আমরা তাহলে যদি দেখতে পাই যে নেক্সট হচ্ছে মাস ট্রান্সফার সম্পর্কে আমরা কিছু জিনিস দেখি যে হচ্ছে হিট ট্রান্সফারের যেরকম বিভিন্ন মুড ছিল আমাদের, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, মনে আছে? তিনটা মুড ছিল আমাদের হিট ট্রান্সফারের, তিন জি পদ্ধতিতে আমাদের হিট জি স্যার। ট্রান্সফারটা হয়ে থাকে। তো মাস ট্রান্সফারের ক্ষেত্রে কি রকম হয় ঘটনাটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, বা অ্যানালজি যেটাকে বলা হয়, অ্যানালজি বলা হয় বাংলায়, এই বিষয় ইংলিশে। বাংলায় আমরা ধরেন হচ্ছে যেটা আমাদের কিভাবে দেখি কিরকম দুইটার বিষয়। তো প্রথমে যদি দেখতে চাই যে মাস ট্রান্সফারের এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা কথা এখানে বলা আছে, দেখেন যে the distinction should be made between mass transfer and bulk fluid motion. Bulk fluid motionটা আসলে একটা ফ্লুইড ফ্লো, একটা পাইপের মধ্য দিয়ে বা একটা পুকুর হচ্ছে গিয়ে এক পাশটা যদি ঢালু হয়, বা এই যে বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হলো, তো ড্রেনেজ সিস্টেমে কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গা হচ্ছে গিয়ে ওয়াটারটা চলে যায়, বা হচ্ছে গিয়ে স্রোতের মধ্যে, নদীর স্রোতের মধ্যে এরকম হয়ে থাকে। তো এরকম এরকম বলা হয় বাল্ক ফ্লুইড মোশন, বা বাল্ক মানে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের ফ্লুইড মোশন যখন হয়, তখন আবার বা এটাকে নর্মাল আমরা ফ্লুইড ফ্লো বলতে পারি। এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? কারণ কি ফ্লুইড মোশন যখন হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় পানি স্থানান্তরিত হচ্ছে, সেটা তো একটা রকম মাছটা হচ্ছে গিয়ে ট্রান্সফার, মানে মাছটা এক্সচেঞ্জ হচ্ছে এক জায়গা থেকে অন্য এক জায়গায়। আর আমরা এখানে সূক্ষ্ম একটা পার্থক্য দেখি যে মাস ট্রান্সফার আর হচ্ছে মাস এক্সচেঞ্জের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে কিনা। এটা আমার কথা, প্রশ্নটা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে আমরা কি দুইটাকে মাস ট্রান্সফার বলতে পারি কিনা, যে হচ্ছে একটা জায়গায় হচ্ছে মানে প্রেসার, একটা আমি এক্সটেনশন করলে আশা করি বাকিটা বুঝতে পারবেন। যেমন আমি বললাম যে কাপড় শুকানোর বিষয়টা, তো মাস ট্রান্সফারটা আসলে সবসময় হয় যে আপনার কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য, যে এখানে ঘনত্বের পার্থক্য হওয়ার কমের জন্য। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই বলি, এই যে এখানে এই এক্সাম্পলটা দেখেন, এখানে নাইট্রোজেন পার্টিকেল এবং এয়ার দুইটা চেম্বার যদি আপনি সেপারেট করে রাখেন, এক জায়গায় হচ্ছে নাইট্রোজেনের ঘনত্ব বেশি আছে, এক জায়গায় অক্সিজেনের ঘনত্ব বেশি আছে, তো সেপারেট ডেফিনেটলি কি হবে, যেখান থেকে কম কনসেন্ট্রেশন আছে, বেশি কনসেন্ট্রেশন আছে, সেখান থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যাবে, তাই না? কনসেন্ট্রেশন বলতে আমি যদি এখানে ঘনত্ব বলি, ঘনত্ব যদিও সরাসরি কনসেন্ট্রেশন না, মানে এটা হচ্ছে গিয়ে যে জায়গার মধ্যে বেশি পরিমাণ আছে সেখান থেকে কম পরিমাণের দিকে যাবে, তাই তো? স্যার। তো এটাকে আমরা যদি মানে এটা যেরকম একটা মাস ট্রান্সফার হচ্ছে, কিন্তু আমি যেটা প্রশ্নটা রেখেছিলাম আপনাদের কাছে, যে কোনো একটা মানে ড্রেনেজ সিস্টেম বলেন বা নদীর ফ্লো বলেন, যে এক জায়গা থেকে অন্য জায়গায় মাছটা চলে যাচ্ছে, পানি চলে যাচ্ছে, পানি মানে বাহিত হয়ে চলে যাচ্ছে, তো সেটা হচ্ছে গিয়ে মানে মাস ট্রান্সপোর্ট, মাস নট মাস ট্রান্সফার। একটা হচ্ছে কি মাস ট্রান্সফার, আর একটা হচ্ছে মাস ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে হচ্ছে কি এক জায়গা থেকে এক জায়গায় চলে নিয়ে যাওয়া, আর ট্রান্সফারও এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া। বাট কারণটা কি, দুইটার ভিতর কারণের পার্থক্য আছে। যে ফ্লুইড ফ্লো গুলা হয় প্রেসার ডিফারেন্সের কারণে। আপনি যদি কোনো একটা সার্টেন জায়গার মধ্যে, যেমন এয়ার, এই যে আমাদের ঘূর্ণিঝড় হয়, তো উপরের কি হয় আমরা জানি যে যখন প্রচন্ড মানে এখানে কি হয় যে কিছু মেকানিজম আছে যেগুলো হচ্ছে প্রেসার ডিফারেন্সের জন্য এক জায়গা থেকে এক জায়গায় এয়ার গুলো নেমে আসে বা এয়ার গুলো সার্কুলেট করে। তো যদিও এগুলো ন্যাচারাল ডিজাস্টার, সেটা সবগুলো আল্লাহর ইচ্ছেই হয়। তো এখানে আমরা যেটা বলতে পারি যে এখানে আমাদের সামনে যে জিনিসটা থাকে, যে প্রেসার ডিফারেন্স হয় প্রচুর, এক জায়গায় এয়ারের ডেন্সিটি খুব বেশি থাকে, এক জায়গায় এয়ারের ডেন্সিটি কম থাকে। তো এয়ারের ডেন্সিটি এক জায়গায় বেশি থাকার কারণে মানে এখানে আসলে একটা মানে খুব হিউজ অ্যামাউন্টের একটা বাল্ক ফ্লুইড মোশন হয়। তো আচ্ছা, এত জটিলতার দিকে আমরা আসলে না যাই, সিম্পল বিষয়টাকে সিম্পলি ভাবে বলার চেষ্টা করি। আমি বলছি যে ফ্লুইড ফ্লোটা হয় যা প্রেসার ডিফারেন্সের জন্য, আর আমাদের মাস ট্রান্সফারটা হবে কি কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য। এতটুকু কি বোঝা গেল? একটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিফারেন্স, মানে হচ্ছে আপনার ঘনত্ব কোথায় কম কোথায় বেশি সেটার জন্য। আর আপনার ফ্লুইড যে প্রেসার ডিফারেন্স হয়, সেক্ষেত্রে দুই জায়গায় হয়তো বা ঘনত্ব সেম আছে, যেমন পানির হচ্ছে কি একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, তো দুই জায়গায় হয়তো আপনার এখানে পানির ঘনত্ব সেম, ডেনসিটি সেম, বা কনসেন্ট্রেশনটা সেম, পানির কোথাও কনসেন্ট্রেশন বেশি নাই বা কোথাও কম নাই, দুই জায়গায় হচ্ছে সেম, কিন্তু এক জায়গায় প্রেসার ডিফারেন্স বেশি হওয়ার কারণে, আর এক জায়গায় কম হওয়ার কারণে, বা
এনার্জি মানে এক জায়গায় হাইটটা কম হওয়ার কারণে অন্য জায়গায় বেশি হওয়ার কারণে যে পানিটা হয় সেটাকে আমরা ট্রান্সপোর্ট বলবো বা হচ্ছে ফ্লুইড ফ্লো বলবো। আর যদি যেটা ক্ষেত্রে হচ্ছে জাস্ট কনসেন্ট্রেশন পার্থক্যের জন্য যেটা হবে বা কেমিক্যাল বিষয়টা যেটা হবে সেটাকে আমরা বলবো মাস ট্রান্সফার। এতটুকু কি বোঝা গেল স্বাভাবিক একটা ধারণা? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এখন আমরা যদি বলি এখানে এই যে সুন্দর একটা এক্সাম্পল, যে একটা সল্ট কে আপনি যে একটা লবণকে পানির মধ্যে রেখে দেন কিছুক্ষণ ধরে, তো আপনি এই যে 1 ঘন্টা পর যদি এসে দেখেন তাহলে মানে বিফোর এবং আফটার দুইটা ফিগার দেখেন, সল্টের অ্যামাউন্টটা কি আস্তে আস্তে কমে গেছে না? এবং ওয়াটারটা যেটা আগে পুরো পিওর ওয়াটার ছিল সেটা এখানে আস্তে আস্তে করে সল্টের হচ্ছে গিয়ে পার্টিকেল গুলো আস্তে আস্তে করে হচ্ছে ওয়াটারের মধ্যে মানে আস্তে আস্তে সলিউবল হওয়ার চেষ্টা করবে, আস্তে আস্তে করে দ্রবিত মানে দ্রবণীয় যে ইয়েটা আছে সেখানে আস্তে আস্তে করে দ্রবীভূত হওয়ার চেষ্টা করবে। তো দ্রবীভূত হয়ে গেলে কিছুক্ষণ পর আপনার এখানে হচ্ছে কি সল্টের লেয়ারটা হচ্ছে কমে যাবে। তো এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ মাস ট্রান্সফার। কারণটা কি? এখানে কারণ ছিল এখানে ওয়াটারের ভিতরে সল্টের কনসেন্ট্রেশন কম ছিল, এখানে সল্টের কনসেন্ট্রেশন বেশি ছিল। তো বেশি জায়গা থেকে কম জায়গার কনসেন্ট্রেশনের দিকে মাসটা সবসময় ট্রান্সফার হবে। এই লজিকে যেটা হবে সেটা বলবো মাস ট্রান্সফার। আর যদি এক জায়গা থেকে আপনাকে লবণের একটা হচ্ছে কি প্যাকেট অন্য জায়গায় লবণটাকে ক্যারি করে নিয়ে গেলে সেটাকে আমরা বলবো মাস ট্রান্সপোর্ট। আমার কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আপনি একটা লবণকে হচ্ছে রুমের এক পাশ থেকে অন্য পাশে সরিয়ে নিয়ে গেলেন, দ্যাটস হচ্ছে মাস ট্রান্সপোর্ট। আর যদি হুম। হচ্ছে কি আপনি একটা পারফিউমের বটলটা মুখ খোলা রাখেন তাহলে কিছুক্ষণ পর রুমের চারপাশে হচ্ছে পারফিউম ছড়িয়ে পড়বে, দ্যাটস মাস ট্রান্সফার। কারণ হচ্ছে কি পারফিউমের বোতলের ভিতরে পারফিউমের ডেনসিটি বা কনসেন্ট্রেশন বেশি, সারাউন্ডিং এয়ারের মধ্যে নাই, তাহলে সেটা হচ্ছে মাস ট্রান্সফার বা ডিফিউশন বলে থাকি আমরা, থেকে ব্যাপন বলে থাকি। আমরা দেখবো বিষয়গুলো আস্তে আস্তে করে ইনশাল্লাহ। তো এখানে একটা বিষয় আছে, আমরা যদি এই সূত্রটা যদি দেখি, মাস ট্রান্সফারের একটা বেসিক সূত্র, যে ফ্লো রেট ইজ সমান প্রপোর্শনাল টু দ্য নর্মাল এরিয়া ইনটু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। যে ফ্লো রেট তত বেশি হবে যত বেশি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে। এটা তো স্বাভাবিক বিদ্যুৎ বা স্বাভাবিক বিবেকে তো আমরা বুঝতে পারি, তাই না? যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি বেশি হয় বা ঘনত্বের পার্থক্য যদি বেশি হয়, যত বেশি ঘনত্বের পার্থক্য হবে ফ্লো রেট বা মাস ট্রান্সফারের পরিমাণটা তত বেশি হবে, এটাই তো হওয়ার কথা, তাই না? বা পারফিউমের বটলের বিষয়টা আমি যেটা বললাম, মুখটা যদি আপনি অল্প একটু খোলা রাখেন তাহলে যে পরিমাণে হবে ফ্লো রেট, মুখটা বেশি পরিমাণ খোলা রাখলে কি বেশি হবে না? হ্যাঁ। জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে নর্মাল এরিয়া, যে এরিয়া দিয়ে হচ্ছে আপনার এই যে মাস ট্রান্সফারটা হবে, সেই এরিয়াটা যদি বেশি হয় মানে নর্মাল এরিয়া বেশি হলে ফ্লো রেট বেশি হবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি বেশি হয় তাহলে ফ্লো রেটটা বেশি হবে। তার মানে এই সূত্রটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখতে যাই তাহলে এরকম হবে যে কিউ হচ্ছে আমাদের যদি ফ্লো রেট হয়, তো নর্মাল এরিয়া হচ্ছে এ, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে ডিসি ডিএক্স। হ্যাঁ, ডিসি ডিএক্স যে কনসেন্ট্রেশনের এক্স এর সাপেক্ষে হচ্ছে কনসেন্ট্রেশনের পার্থক্য কতটুকু হয় বা রেট অফ চেঞ্জ কতটুকু হয় সেটা। এখন এই ক্ষেত্রে অনুপাতটাকে একটা ধ্রুবকটাকে উঠাতে গেলে সমানুপাতিক ধ্রুবক হিসাবে আমরা কে ডিফিউশন নিয়ে আসবো, এটাকে ডিফিউশনের পর ডিফিউশনের জন্য ডিফ লেখা হয়েছে এখানে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে এখানে কে ডিফ এটা। তো আমরা এখানে বলতে পারি যে ফ্লো রেটটা তাহলে যে হলো বা ফ্লোটা যে মাস ট্রান্সফারটা যে হলো এটা আসলে কারণটা কি, ড্রাইভিং ফোর্সটা কি? ড্রাইভিং ফোর্সটা আসলে হচ্ছে এখানে এই যে আমরা একটু আগে যেটা বললাম যে কনসেন্ট্রেশন ডিফারেন্সটা হচ্ছে গিয়ে কারণ, কারণ হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন ডিফারেন্স। আবার আমরা যদি টেম্পারেচারের সাথে একটু এটাকে যদি একটু অ্যানালজি করতে যাই, একটু মিলাতে যাই, তাহলে এখানে দেখেন এই যে ফিগারটা, এই যে একটা এই যে একটা যদি বস্তু থাকে বা একটা যে কোনো একটা অবজেক্ট, এটা একটা পাশে যদি 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে আর পাশে 10 ডিগ্রি থাকে, তাহলে কি হিটটা কি কম থেকে বেশি থেকে কমের দিকে আসবে না? হিট ট্রান্সফার হবে না? জি আর স্যার। হচ্ছে তাহলে আমাদের আর যদি সিমিলারলি আমরা যদি দেখি যে এরকম একটা ফিগার আছে যেখানে এখানে 70% হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে গিয়ে ঘনত্ব, আর অন্য পাশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 10%, তাহলে কি হবে? বেশি থেকে কমের দিকে আসবে। তাহলে মানে আমরা অ্যানালজি করছি এখানে, আসলে অ্যানালজি বিটুইন হিট এন্ড মাস ট্রান্সফার, সিমিলারিটিস ম্যাচ করার ট্রাই করছি আমরা। তো আসলে এই যে এখানে এটা কেন হলো, এটা ড্রাইভিং ফোর্সটা আসলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচারের পার্থক্যটা হচ্ছে এটা ড্রাইভিং ফোর্স বা কারণ, আর এখানে হচ্ছে কি কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে এটার কারণ। তো আমরা আসলে খুব ইন্টারেস্টিং বিষয় দেখাবো আমরা এখন, যে কন্ডাকশনের ফুরিয়ার লসটা মনে আছে আপনাদের? এই যে ফুরিয়ার ল অফ কন্ডাকশন, জি স্যার, মনে আছে স্যার। তো ফুরিয়ার ল অফ কন্ডাকশন ছিল যে কিউ কন্ডাকশন ইজ ইকুয়াল টু মাইনাস কে এ ডিটি বাই ডিএক্স। সেখানে ছিল কি ওই পরিমাণ হিটটা ট্রান্সফার হবে ইজ ইকুয়াল টু হবে কি আপনার এই যে টেম্পারেচার গ্রেডিয়েন্টের সমানুপাতিক আর হচ্ছে কি যে এরিয়া দিয়ে হবে সেই এরিয়ার সমানুপাতিক। সে ধ্রুবকটা উঠানোর জন্য আসলে এটা ব্যবহার করা হচ্ছে, যেটাকে কন্ডাক্টিভিটি বলেছি আমরা। তো এই সূত্রের সাথে দেখেন তো ফিক্স, এই যে ফিক্স ল অফ ডিফিউশন। আচ্ছা একটা কথা বলে নেই, এই যে যেটা আমরা একটু আগে দেখছিলাম, আচ্ছা যাক, ফিক্স ল অফ ডিফিউজিভিটি এই সূত্র দুইটার মধ্যে কি কোনো মিল আছে না? একদম দেখতে চেহারা দুইটা মিলে না?
জি স্যার। এখানে হচ্ছে গিয়ে টেম্পারেচার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর এরিয়া হচ্ছে আপনার এরিয়া, দুইটাতে এরিয়া আছে, দুইটাতে হচ্ছে গ্রেডিয়েন্ট বা দুইটার কজ কারণ দুইটা যেটা আছে। আর এই যে এটা অনুপাত, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, আর এটাকে বলবো ডিফিউজিভিটি। এটা বললো ডিফিউজিভিটি আর এটা বললো কন্ডাক্টিভিটি। এটা হচ্ছে কতটুকু হিট ট্রান্সফার হলো আর এটা কতটুকু মাস ট্রান্সফার হলো, জাস্ট সিমিলার। হ্যাঁ, তো এটাকে বলা হয় ডিফিউশন কনস্ট্যান্ট বলা হবে, বা এটাকে মাস ডিফিউজিভিটি বলা হয়, যে ডিএভি টাকে, যে একটা আর হচ্ছে ফুরিয়ার ল সাথে। আর এটাকে বলা হয় কি ফিক্সড ল অফ ডিফিউজিভিটি, ফিক্সড ল অফ ডিফিউশন, সরি ফিক্সড ল অফ ডিফিউশন বলা হয় এটাকে। আর এটাকে বলা হয় ফুরিয়ার ল হচ্ছে, ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন হচ্ছে এটা। তো দুইটার মধ্যে হচ্ছে একটা একটা ভালো সিমিলারিটি আছে। আচ্ছা, আমার ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যাবে, তো আপনারা সিমিলার লিঙ্কে হচ্ছে কি আবার জয়েন করবেন। তো এখানে আমাদের হচ্ছে এই যে টেম্পারেচার প্রোফাইলটা যদি আমরা দেখি, যে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এটা একটা নিম্নমুখী গ্রাফ হবে আমাদের, আস্তে আস্তে করে কমলো, যেহেতু হচ্ছে আস্তে আস্তে করে হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমরা যদি প্রোফাইলটা ড্র করে যে এক্স এর সাপেক্ষে হচ্ছে আস্তে আস্তে করে হিটটা এভাবে ড্রপ করবে,